আপনাদের সবাইকে স্বাগতম দিহানস ক্যাফেতে। আমি আপনাদের সাথে দিহান রাকিব। আজকে আমরা যে গল্পটি পড়তে যাচ্ছি তার নাম হাওয়াই মিঠাই, লিখেছেন মৌরি মরিয়ম। তাহলে শুরু করা যাক আজকের আয়োজন। সন্ধ্যা নেমেছে মাত্র। বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই মীরা জানালা দিয়ে দেখল আকাশে তারাদের মেলা বসেছে। আনমনে কী যেন ভাবতে লাগলো। সেই ভাবনার ব্যাঘাত ঘটল বাস কন্ট্রাক্টরের ডাকে। আপা, ক্যাম্পাসে তো আয়া পড়ছি, নামবেন না? মীরা বাস্তবে ফিরে এলো। হ্যাঁ, নামছি। মীরা বাস থেকে নেমে প্রীতিলতা হলের দিকে হাঁটছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। তন্ময় কল করেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল, মীরা, তুমি কি আমাকে ফেসবুক থেকে ব্লক মেরেছ? জিজ্ঞেস করার কি আছে, বুঝতে পারছো না? কেন ব্লক করলে? যাতে তোমাকে দেখে গা জ্বালা না করে। এখনই আনব্লক করো। ফোন থেকেও ব্লক খেতে চাও? মীরা, মাফ করে দাও, একটিবার দেখা করো, আর কিছু চাইবো না তোমার কাছে। ব্রেকআপ তো করেই ফেলেছো, শুধু শেষবারের মতো একবার দেখা করতে চাই। মীরা বিরক্ত হয়ে লাইন কেটে তন্ময়ের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। রুমে ঢুকতেই মীরার চোখে পড়ল তাহিয়া কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মেয়েটা ভোর সন্ধ্যাবেলা এভাবে ঘুমাচ্ছে কেন? কাছে গিয়ে কাঁথা সরিয়ে কপালে হাত রাখলো। জ্বর টর কিছু এলো কি না আবার? না, জ্বর আসেনি। সাথে সাথেই তাহিয়া চোখ খুলে বলল, মীরা আপু, মেডিকেলের পাশের ভাপা পিঠা খাবো। মীরা হাতটা সরিয়ে নিজের বেডের কাছে গেল। ব্যাগটা বেডের ওপর রেখে ভেতর থেকে পার্স বের করতে করতে বলল, তো ঘুমাচ্ছিস কেন? ওঠ, চল খেয়ে আসি। সুইটি কোথায়? সুইটি আপু তো ডেটে গেছে, এখনো ফেরেনি। আচ্ছা চল, আমরা দুজন যাই, সুইটির জন্য নিয়ে আসবো না হয়। আচ্ছা মীরা আপু, তোমার ইন্টারভিউ কেমন হলো? ভালো। আমি ভাবছি তোমার মাস্টার্স শেষ, এবার তো তুমি হল ছেড়ে চলে যাবে। জীবন তো আর থাকতে পারবো না, যেতে তো হবেই। তাই মন খারাপ করতে মীরা বলল, কিন্তু সাভার ছেড়ে যাচ্ছি না। যেখানেই চাকরি করি, যেখানেই থাকি, সাভারেই থাকবো। তাহিয়া হেসে বলল, তাহলে আমি হল ছেড়ে তোমার বাসায় উঠব, তোমার বিয়ের আগ পর্যন্ত। মীরা হেসে বলল, আর বিয়ের পর কেন আমার বাসায় থাকতে পারবি না? তুই আমার বোন, তোর যতদিন ইচ্ছা থাকবি। তাহিয়া মীরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ওহ মীরা আপু, তুমি কি জোস! ভাগ্যিস জাহাঙ্গীরনগরে পড়তে এসেছিলাম, নাহলে তোমাকে পেতাম কোথায়? কপালে থাকলে নিশ্চয়ই আল্লাহ মিলিয়ে দিত, আর যদি না থাকতো তবে তুই জানতেই পারতি না মীরা বলে কেউ আছে, আর আমিও জানতে পারতাম না তাহিয়া নামে কেউ আছে। যেমন ধর, আমাদের সাথে যাদের পরিচয় নেই তাদের মধ্যে নিশ্চয়ই জোস টাইপের কেউ আছে, অথচ পরিচয় নেই বলে জানি না। তাহিয়া মাথায় হাত দিয়ে বলল, শুরু হয়ে গেল তোমার ফিলোসফি। মীরা হেসে বলল, পিঠা শেষ হয়ে যাবে, চল। পিঠা খেতে খেতে তাহিয়া বলল, জানো কলি আপুর সাথে আজকে আমার ঝগড়া লেগেছিল। কি নিয়ে ঝগড়া? তোমাকে নিয়ে। মীরা হেসে বলল, আমাকে নিয়ে কেন? ওই কলির বাচ্চা কলি কুটনি অথয়ের সাথে তাল মিলিয়ে তোমার নামে আজে বাজে কথা বলছিল, আমিও কথা শুনিয়ে দিয়েছি। আজে বাজে কথা বলতে আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে? এই তো, হ্যাঁ, মনটা চাইছিল ওকে জুতা মারি, সিনিয়র বলে হাত চালাইনি। তোমার যে কয়টা ইচ্ছা প্রেম করবে, ওদের কি তাতে? ওদের বাপের সাথে করছো? মীরা হেসে বলল, ওদের বাপের সাথে না হলেও অথয়ের বয়ফ্রেন্ডের সাথে করছি। মানে? অথয় আপুর তো বয়ফ্রেন্ড নাই। ফিজিক্স ডিপার্টমেন্টের ওই লম্বু ভাইয়াটা, নাম কি যেন? অরপূর্ণা সে ক্রাস্ট, ওটাই তো, নাম শামিন। বয়ফ্রেন্ড না হলেও অথয়ের সাথে বেশ মাখামাখি সম্পর্ক তার। এদিকে শামিন আমার পেছনে ঘুরছে, ছেড়ে দেব কেন, একটু বাজিয়ে দেখি, এই আর কি। আপু বলছিলে ক্যাম্পাসে প্রেম করবে না, রেপুটেশন খারাপ হবে, কিন্তু শামিনের ব্যাপারটা আলাদা। শামিনের সাথে কিছু করা মানে অথয়কে একটা শিক্ষা দেওয়া। এর চেয়ে বড় শাস্তি অথয়ের জন্য আর কিছু হতে পারে না। ছাড়া প্রেম করব না, জাস্ট ঘুরাবো কয়েকদিন, তারপর ছুঁড়ে ফেলে দেব, যা শামিন করে মেয়েদের সাথে। দেখো আপু, এটা করতে গিয়ে তুমি আবার ফেসে যেও না যেন, আমার ভয় লাগে। এই মীরা কয়েক ডজন প্রেম করে ফেলেছে বেবি, এখনো কোনো ছেলের কাছে ফাঁসেনি, আর ফাঁসবেও না। মীরা জানে কোথায় কোন স্টেপ ফেলতে হয়। মীরা চোখ মারল, তাইয়া হেসে দিল।
পিঠা খেয়ে হলে ফেরার সময় তাহিয়া জিজ্ঞেস করলো, আচ্ছা মীরা আপু, অথয় আপুর সাথে তোমার শত্রুতা কি নিয়ে যেন শুরু হয়েছিল? প্রথমে আমরা বন্ধু ছিলাম, তারপর ও আমার নোটস চুরি করেছিল। এটার শোধ নিতে আমি ওকে ফ্যাক একটা কাহিনী বানিয়ে হলের সবার সামনে অপমান করেছিলাম। তারপর এভাবে চলতে থাকে ব্যাপারগুলো। ও আমার পেছনে লেগে থাকে, আমি ওকে ছেড়ে দেই না, এই আর কি। ও আচ্ছা তাহিয়া, কালকে বিকালে ফ্রি আছিস? হ্যাঁ আপু, আমার সকালে ক্লাস। কেন? সুইটির সাথেও কথা হয়েছে, কাল আমরা 3জন বসুন্ধরা সিটি যাব। কেন? মোবাইল কিনতে। দেখিস না আমার মোবাইলের অবস্থা, ভাইয়ার টাকা পাঠিয়েছে। মোবাইল তো সিটি সেন্টার থেকে কিনতে পারো, অত দূর যাবো কেন? না, বসুন্ধরা থেকে কিনবো, কারণ মোবাইল কিনে আমরা বাসায় যাব। আম্মু তোদের অনেক দিন দেখে না, নিয়ে যেতে বলেছে। আচ্ছা আপু। হলে ঢুকতে না ঢুকতেই তাহিয়ার বাসা থেকে ফোন এলো। তখনই মীরার মনে পড়লো বাসায় ফোন করার কথা। ফোন করতে গিয়ে দেখলো ফোনে টাকা নেই। এবার বের হলো রিচার্জ করতে। হঠাৎ করে কে যেন পিছন থেকে চোখ চেপে ধরলো, তারপর মুখে রুমাল চেপে ধরে টেনে নিয়ে গেল জঙ্গলের ভেতর। মীরাকে যখন প্রীতিলতা হলের পাশে জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ভয়ে তার প্রাণ যায় এই অবস্থা। আর যাই হোক, একটা লোকের সাথে সে শক্তিতে পারবে কিভাবে? কে হতে পারে লোকটা? কোনো এক্স বয়ফ্রেন্ড নাকি? যাই হোক, হয়তো তার ক্ষতি করতে চায় বলে জঙ্গলে নিচ্ছে। যখন জঙ্গলের বেশ খানিকটা ভেতরে চলে গেল, তখনই মীরার মাথা খুলল। পেশাদার কোনো ক্রিমিনাল না হলে মুখের সাথে চোখ চেপে ধরতো না, আর রুমালেও কিছু নেই, থাকলে এতক্ষণে সে অজ্ঞান হয়ে যেত। এসব ভাবতেই বুকে সাহস এলো। সঙ্গে সঙ্গে শরীরের সব শক্তি প্রয়োগ করে নখ বসিয়ে দিল লোকটার হাতে। লোকটা না চাইতেও হাত আলগা করে ফেলল। সেই সুযোগে মীরা তার হাতে প্রচণ্ড জোরে কামড় দিল। লোকটা চিৎকার করে মীরাকে ছেড়ে দিল। নিজের হাত চেপে ধরে যখন ব্যথায় কাতরাতে লাগলো, তখন মীরা মোবাইলের টর্চ জ্বেলে দেখলো ছেলেটা তৌহিদ। হাত কেটে রক্ত পড়ছে তার। মীরার অস্বস্তি লাগলো, রক্ত আবার তার দাঁতে লাগেনি তো? মীরা একটা ধমক দিয়ে বলল, এই তোমার হিরোগিরি? তৌহিদ বলল, মীরা তুমি কি একটা মেয়ে নাকি ড্রাকুলা? এভাবে কেউ কামড় দেয়? রক্ত বের করে ফেলেছ? খুব ভালো করেছি। তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? দিয়েছি তো কি হয়েছে? নিজের গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়েছি, পরে গার্লফ্রেন্ডের না। মীরা আবার ধমক দিল, তোমাকে পারমিশন দিয়েছি আমি? বলেছি না প্রেমের নামে লুচ্চামি চলবে না আমার সাথে। আরে কি করলাম আমি? চোখ মুখ চেপে ধরেছি, আর কিছু তো করিনি। এমনভাবে কথা বলছো তুমি যেন একটা স্কুলে পড়া বাচ্চা। তুমি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছ, এত সাহস হয় কি করে? তাও আবার আমার ক্যাম্পাসের ভেতর। তুমি জানো আমি পোলাপাইন ডাকলে জান নিয়ে ফেরত যেতে পারবে না। আমার সাথেও লোক আছে মীরা, আমার গায়ে কেউ একটা টোকাও মারার সাহস পাবে না। মীরা তৎক্ষণাৎ তৌহিদের গালে একটা কষে চোর মারল। তৌহিদ গালে হাত দিয়ে বোকার মতো চেয়ে রইল। মীরা আবার ধমক দিল, আনো তোমার লোক। শুধু টোকা না, চরও মেরেছি, দেহিত আমার কি করে। তৌহিদ হেসে বলল, আরে তোমার বেলায় সব মাফ। কেন এমন করলে? তুমি জানো না ক্যাম্পাসের ভিতর একটা মেয়েকে জঙ্গলে টেনে নেওয়া মানে কি? সরি, অনেক দিন ধরে দেখা করছো না বলে আমার অস্থির লাগছিল। তাছাড়া আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, রেগে যাবে বুঝিনি। রাখো তোমার সারপ্রাইজ। তুমি এই কয় মাসে একটুও বোঝোনি আমি খুব সিরিয়াস ধরনের একটা মেয়ে। এসব নেকার মেয়ে আমার একদম ভালো লাগে না। আচ্ছা সরি, আমার হাতটার কিছু করো জান। তোমাকে বলছি না এসব রং ঢঙের নামে আমাকে ডাকবে না। আমার নাম মীরা, মীরা বলে ডাকবে। আচ্ছা সরি মীরা, দেখো হাত কেটে রক্ত বেরিয়েছে, কিছু করো, খুব জ্বলছে। এর জন্য তুমি দায়ী, সমাধানও তুমিই করবে। আমি তোমাকে ক্যাম্পাসে আসতে নিষেধ করেছিলাম, তবুও তুমি এসেছো। এখন তুমি মরো বা বাঁচো, আমি কিছুই যায় আসে না। মীরা হনহন করে হেঁটে বেরিয়ে এলো জঙ্গল থেকে। তৌহিদ অবাক হয়ে ভাবতে লাগলো, একটা মেয়ের এত রাগ হয় কিভাবে? বয়ফ্রেন্ডের ব্যাপারে এতটা কেয়ারলেস একটা মেয়ে কি কখনো হতে পারে? মীরা সত্যি ওকে ভালোবাসে তো? পরীক্ষার বেশি দিন বাকি নেই। মীরা রাতে শুয়ে পড়ছিল, হঠাৎ একটা গান শুনতে পেল। তুমি চাইলে বৃষ্টি মেঘও হতে রাজি, অপেক্ষা শুধু বর্ষণের। গানটার প্রথম লাইনটা শুনেই মীরা লাফিয়ে উঠে দৌড় দিল। দৌড় দিয়ে খেয়াল করলো গানটা তাহিয়ার মোবাইলে বাজছে। সুইটি জিজ্ঞেস করলো, কি হলো মীরা, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলি? আর হঠাৎ থেমেই গেলি কেন? না কিছু না।
মীরা কেমন যেন চুপসে গেল। ডান হাতে সামনের চুলগুলো পেছনে নিয়ে একটা দীর্ঘশ্বাস সেরে নিচের বিছানায় গেল, পানি খেলো, তারপর বই খাতা সব টেবিলে রেখে শুয়ে পড়ল। সুইটি ও তাহিয়া বুঝলো না মীরা কেন করলো এমন। বসুন্ধরা স্মৃতিতে একটা দোকানে মোবাইল দেখছিল মীরা। সুইটি আর তাহিয়াও সাথে ছিল, কিন্তু শান্তি নেই। তৌহিদ একটার পর একটা কল দিচ্ছে, একই সাথে মেসেজ, মাফ চাচ্ছে। শেষমেশ এসব থেকে মুক্তি পেতে মীরা দোকান থেকে বেরিয়ে ফোন ধরল, বলল, তৌহিদ, আমি তোমাকে মাফ করে দিয়েছি। কাল খুব মাথা গরম হয়ে গিয়েছিল, তাই আর ফোন ধরিনি। এখন তো ধরেছি, তাই না? ফ্রি হয়ে আমি তোমাকে ফোন করব, প্লিজ জ্বালিও না। 5 মিনিট কথা বলা যাবে না? আমি একটা কাজে এসেছি। রিলেশনশিপের শুরুতেই কিন্তু বলেছিলাম দিনরাত ফোনে কথা বলা আমার দ্বারা হবে না। তৌহিদ কী বুঝলো কে জানে, বলল, আচ্ছা তুমি স্বাভাবিক হলেই হলো, আমার কিছুই চাই না, এবং প্রমিস করছি আর কখনো তোমার ক্যাম্পাসে যাব না। থ্যাঙ্কস, আই উইল কল ইউ। মীরা লাইন কেটে আবার দোকানে ঢুকলো। পছন্দছই একটা মোবাইল কিনে খেতে গেল ফুড কোর্টে। খেতে খেতে সুইটি জিজ্ঞেস করলো, আচ্ছা মীরা, তুই এই তৌহিদকে কিভাবে ছাড়াবি? ছেলেটা বড্ড ভালো আর খুব সিরিয়াসও, তোকে প্রচণ্ড ভালোবাসে। মীরা বলল, রাখ তো, ছেলেদের আবার ভালোবাসা, ছেলেরা কখনো সিরিয়াসলি ভালোবাসে না। তাছাড়া ছেলেই বা মেয়ে কি, ভালোবাসা এক অপেক্ষিত বস্তু। এই ভালোবাসা নিয়ে আমি বেশি ভাবতে পারি না, ভাবতে চাইও না। তাহলে এত প্রেম করিস কেন? মীরা হেসে বলল, প্রেম করতে ভালোবাসা লাগে নাকি? ছেলেদের ঘোরাতে ভালো লাগে, তাই ঘোরাই। তাই আর ছোট, তাই চুপচাপ করে খাচ্ছে। সুইটিও আবার জিজ্ঞেস করলো, তুই কি কখনো রিলেশনশিপে সিরিয়াস হবি না মীরা? না, দেখেছিস 3-4 মাসের বেশি কোনো রিলেশনে বেশি দিন হলে বিভিন্নভাবে ইনভলভ হয়ে যাওয়া লাগে, যা আমার সয় না। তার চেয়ে এই ভালো। বিয়ে কাকে করবি? যার সাথে মা বাবা বিয়ে দিবে। একটা অচেনা ছেলেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবি? অচেনা একটা মানুষ তোর শরীর স্পর্শ করবে, তুই মানতে পারবি? পারবো না কেন? মানুষের যখন প্রেম হয় অচেনা একজনের সাথেই তো হয়। তোর বয়ফ্রেন্ড যখন প্রথম তোর হাত ধরেছিল তখন কি সে তোর খুব চেনা ছিল? অচেনা ছেলের সাথে প্রেম করা যাবে, বিয়ে করা যাবে না? মীরার এসব দার্শনিক কথাবার্তা শুনে সুইটি হেসে উড়িয়ে দেয়, কিন্তু তাহিয়া খুব ভালোভাবে জানে সত্যিই মীরা আপুর যুক্তিগুলো একদম যুক্তিসম্পূর্ণ। খাওয়া দাওয়া শেষ করে সুইটি এটিএম বুথে ঢুকলো টাকা ওঠাতে। মীরাও তাহিয়ার পাশে দাঁড়িয়ে গল্প করছিল। মীরা গল্প করতে করতেই আশপাশে দেখছিল, যা সে সবসময় করে। হঠাৎ নিচের বড় এস্কেলেটারে চোখ আটকে গেল একজনকে দেখে। সেই চেনা মুখ, চেনা অবয়, শুধু একটু স্বাস্থ্য ভালো হয়েছে। তবু মানুষটিকে চিনতে অসুবিধা হয়নি মীরার। সে দৌড়ে লিফটের কাছে গেল। লিফট আসতে বহু দেরি। এস্কেলেটর দিয়ে নামতে শুরু করলো। এস্কেলেটর উঠেও সে দৌড়ে নামছে। তাকে এভাবে দৌড়াতে দেখে তাহিয়া হতবাক হয়ে গেল। ততক্ষণে সুইটি বেরিয়েছে বুট থেকে। দুজন মিলে মীরাকে অনুসরণ করতে লাগলো। মীরা যখন বড় এস্কেলেটারে পা দিল, ওই মানুষটি তখন প্রধান গেট দিয়ে বের হয়ে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতেই একবার চিৎকার করলো, রাফি, রাফি দাঁড়াও, রাফি। কিন্তু মানুষটি বোধহয় শুনতে পেল না, বেরিয়ে গেল। এদিকে আশেপাশে সবাই অবাক হয়ে দেখছে তাকে। উড়ে বেরিয়ে আশেপাশে আর দেখতে পেল না সেই মানুষটিকে। সেখানেই বসে ফেলল মীরা। ততক্ষণে সুইটি ও তাহিয়া এসে পড়েছে। তারা মীরাকে দেখে এত অবাক কখনো হয়নি। সুইটি 5 বছর ধরে চেনে মীরাকে, আর তাহিয়া 2 বছর। তারা দুজনে কেউ কখনো মীরাকে কাঁদতে দেখেনি। মীরা খুব শক্ত মানসিকতার মেয়ে। কত বাধা, কত বিপদের পরেও খুব স্বাভাবিকভাবে সামলে নিতে দেখেছে। কখনো কখনো কিছুতে ভেঙে পড়তে দেখেনি। সেই মেয়েটি আজ রাস্তায় বসে কাঁদছে। কিন্তু কেন? সুইটি মীরাকে ওঠাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। মীরা পাগলের মতো কাঁদছে। তাহিয়া একটি সিএনজি ডেকে নিয়ে এলো। সুইটি তাহিয়া মীরাকে ধরে সিএনজিতে উঠালো। সিএনজিওয়ালা জিজ্ঞেস করলো, আপনারা কই যাইবেন? এখান থেকে বেরিয়ে মীরাদের বাসায় যাওয়ার কথা ছিল। তার অনুযায়ী তাহিয়া বলল, নাখলপাড়া। মীরা তখনও কাঁদছে। কাঁদতে কাঁদতেই সিএনজিওয়ালাকে বলল, না, আসাদ গেট চলেন। সুইটি বলল, আসাদ গেট কেন? তোদের বাড়ি যাবি না? মীরা বলল, ক্যাম্পাসের বাস ধরবো। সিএনজি ছেড়ে দিল। মীরা তখনও কাঁদছে। সুইটি আর তাহিয়া মুখ চাওয়াচাওয়ি করলো।
তারপর মীরাকে পিঠে হাত রেখে বলল, কাঁদছিস কেন? আর ওভাবে দৌড়াচ্ছিলি যে? কে রাফি? মীরা দু হাতে মুখ দেখে কাটছে, কিন্তু কিছু বলতে পারছে না। তাহিয়া বলল, থাক সুইটি আপু, মীরা আপুকে কাঁদতে দাও, কাঁদলে মন হালকা হবে। হলে ফিরেও মীরার কান্না থামেনি। রাতে খেতেও উঠল না। কি হয়েছে সে বিষয়ে কয়েকবার জানতে চাইল সুইটি। তারা বেশ চিন্তিত, তবে মীরা কাউকে কিছু বলতে পারল না। আসলে কারো কথায় তার কানে যায়নি। তার মাথায় শুধু রাফির চিন্তা ঘুরছে। রাফি মীরার জীবনে ঝড়ো হাওয়ার মতো এসেছিল আজ থেকে 9 বছর আগে। মীরার বয়স তখন 16, ক্লাস 10-এ পড়তো। তখনকার মীরা আর আজকের মীরার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেউ চোখ গরম করে তাকাতেই কেঁদে দুনিয়া ভাসাতো। এমনকি তার সামনে অন্য ভাই বোনদের বকলে বা মারলেও সে ভো ভো করে কেঁদে উঠত। তার এই বিশেষ গুণের জন্য তার বড় ভাই পিয়াল তাকে একটি বিশেষ নাম দিয়েছিল। সেই নাম ছিল ভেমানি। নামটি পিয়াল দিলেও বাবা মার অগোচরে সেই নাম নুরু চাচ্চু, মুমু ফুপ্পি থেকে শুরু করে ছোট বোন ইরা, এমনকি কাজের মেয়ে পর্যন্ত সকলে এই নাম ব্যবহার করত। এমনি বলে ডাকলে মীরা দৌড়ে যেত। কেউ কোনো কাজ করে দিতে বললে সাথে সাথে লাফিয়ে পড়ে তা করে দিত। তার ভাই বোনেরা সারাদিন তাকে দিয়ে কাজ করাতো। জামা ইস্ত্রি থেকে জুতা পলিশ সবাই সে খুশি মনে করত। মীরার ফ্যামিলি মোটামুটি রক্ষণশীল ছিল। ছাড়া মীরার বুদ্ধিশুদ্ধি কম, তাই তাকে বাইরে যেতে দেওয়া হতো না। যার তার সাথে মেশাও বারণ ছিল। তাই মীরার বাইরের দুনিয়া সম্পর্কে তেমন ধারণা ছিল না। জয়েন্ট ফ্যামিলি এবং একই সাথে অনেক ভাই বোন থাকায় টিভিতে সেই নিজের পছন্দ অনুযায়ী কিছু দেখতে পারতো না, অথবা বলা ভালো তার কোনো পছন্দ তৈরি হওয়ার সুযোগই হয়নি। বইটাও তেমন একটা পড়েনি, বা বলা ভালো পড়ার সুযোগ পায়নি। বড়রা তাকে নিষেধ করত, তা সে কখনোই করতো না। রাত জেগে পড়াশোনার অভ্যাস ছিল মীরার, কিন্তু সাথে একটা এফএম রেডিও আবশ্যক ছিল। তখনকার ছেলেমেয়েরা ভালো বুঝবে, এফএম রেডিওর মতো জনপ্রিয় আর কিছুই ছিল না তখন। মীরা তার বড় বোন নীরার মোবাইল দিয়ে এফএম শুনত, কিন্তু নীরার বিয়ে হয়ে যাওয়ায় মীরা বিপদে পড়ল। বড় ভাইয়া রাতের বেলা মোবাইল দিতে চাইতো না। পরে মীরার বাবা ঠিক করলেন, মেয়ে যখন গান শুনতে এতই ভালোবাসে, মেয়েকে একটা এফএম রেডিও কিনে দেবে। পরে আবার ভাবলেন, কদিন পর তো মোবাইল ফোন সেটই কিনে দিতে হবে, তাই একেবারেই সেটা কিনে দিলেন। মোবাইল ফোন সেট পেয়ে যতটা না খুশি মীরা, তার চেয়ে বেশি খুশি হলো তৃষা। ছিল মীরার সবচেয়ে কাছের বান্ধবী। মীরাদের বাসার নিচতলায় তারা ভাড়া থাকতো। মীরার নিজস্ব ঘর বলে কিছু ছিল না। মুমু ফুপুর স্বামী বিদেশে থাকতো, তাই সে তার ঘরে একা। আবার নীরা আপুও একা ঘুমাতে ভালোবাসতো, তাই সে তার ঘরে একা থাকতো। ইরা বাবা মার সাথে ঘুমাতো। মীরা আজ মুমু ফুপুর ঘরে, নয়তো কাল নীরা আপুর ঘরে ঘুমাতো। কিন্তু দুইজনে কেউ মীরাকে ঘুমাতে নিতে চাইতো না। যেদিন কেউ নিত না, সেটা ড্রয়িং রুমে ঘুমাতো। একদিন মীরার মা জাহানারা মেয়েকে ড্রয়িং রুমে ঘুমাতে দেখে ফেললেন। ওখানে ঘুমানোর কারণ জানতে চাইলে মীরা শহর মনে সব বলে দিল। জাহানারা বললেন, এরপর থেকে এমন হইলে বাবা মায়ের সাথে ঘুমাতে। তবে এরপর অবশ্য আর এমন হয়নি, কারণ জাহানারা সেবার নীরাকে বুকেছিলেন খুব। আর কিছুদিন পর নীরার বিয়ে হয়ে গেল। এরপর থেকে নীরার ঘর মীরা ও ইরার হয়ে গেল। তবে তখন সে ঘরে ছোট হওয়া সত্ত্বেও ইরার রাজত্ব বেশি ছিল। এরা নির্দিষ্ট একটা জায়গায় ঘুমোতে পারে বলেই সে মহা খুশি। এরপর বেশি কিছু আর প্রয়োজনে ছিল না অবশ্য। একদিন বিকেলবেলা তিশা এলো আড্ডা দিতে। ঘরে ইরা ছিল বলে তিশা মীরাকে ছাদে নিয়ে গেল। ছাদে পা রাখতে যাবে এমন সময় তিশা মীরাকে সিঁড়ির কাছে টেনে। মীরা বলল, কি হলো? ছাদে যাব না, অন্য ছাদ থেকে কেউ দেখে ফেললে ঝামেলা আছে, এখানেই থাকি, তোর মোবাইলটা বের কর। মীরা ঠোঁট উল্টে বলল, মোবাইল তো ঘরে। তিশা ডান হাতে কপাল চাপড়ে বলল, হাদারাম, তোকে না ইশারা করলাম মোবাইলটা নিয়ে আসতে। মীরা দাঁতে জিভ কেটে বললে, হায় হায়, আমি তো খেয়ালই করিনি, একটুখানি দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। মীরা ধুমধাম সিঁড়ি বেয়ে নিচে নেমে এক মুহূর্তের মধ্যেই আবার মোবাইল নিয়ে হাজির হলো। তারপর সেটা তিশার হাতে দিয়ে বলল, কি করবি মোবাইল দিয়ে? তিশা হাতের মধ্যে মুড়ে রাখা একটা কাগজ বের করলো, চোখ নাচিয়ে বলল, দেখ,
ভাইয়ার মোবাইল থেকে এই নাম্বারগুলো চুরি করে এনেছি, সব ভাইয়ার বন্ধুদের নাম্বার, সব একেবারে হিরোদের মতো দেখতে। মীরা অবাক হয়ে বলল, এগুলো দিয়ে কী করবি? বারে কি করব আর, ফোন করে বিরক্ত করব? এই দেখ, আমি কার্ড নিয়ে এসেছি। আমরা কেন ওদের বিরক্ত করব? ওহ মীরা, তুই না কিছুই বুঝিস না, মোবাইল ফোন পাওয়ার যোগ্যই না তুই। মীরা মন খারাপ করে চেয়ে রইল। তিশা মোবাইল নিয়ে কার্ড রিচার্জ করলো, করতে দেখলো মোবাইলে আগে থেকে 100 টাকার উপরে ব্যালেন্স ছিল। তিশা অবাক হয়ে বলল, আরে তোর মোবাইল তো ব্যালেন্স ছিলই, সেটা আগে বললি না কেন? তুই তো জিজ্ঞেস করিসনি। তিশা আবার কপাল চাপড়ে বলল, উফ আল্লাহ, এই মেয়েটার মাথায় একটু বুদ্ধি দাও। মীরা ব্যাপারটা বুঝতে না পেরে ফেল করে চেয়ে রইল। প্রথম নাম্বারটাকে ডায়াল করে রিং বেজে থেমে গেল।